এরপর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করেন সাধারণ ছাত্র ও হেফাজতে ইসলামের নেতারা। ভবনের প্রত্যেকটি ফ্লোর এবং রুমে তল্লাশি করা হয়। বন্দীদের যেখানে আটক রাখা হতো প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখেন তারা। আয়নাঘর থেকে মুক্তি পেতে শুরু করেছেন বন্দীরা। সেখান থেকে বের হয়ে আয়নাঘরের নির্মমতার বর্ণনা দিচ্ছেন অনেকেই। এখনো যারা বন্দী আছেন তাদের দ্রুত মুক্ত করার তাগিদ মানবাধিকার কর্মীদের। আয়নাঘর এক আতঙ্কের নাম। সাবেক সেনা কর্মকর্তাদের ওই টর্চার সেল থেকে মুক্ত হওয়ার পর উঠে আসছে দুঃসহ সব নির্যাতনের কথা। ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে এবং সেখানে অসংখ্য লোকজন আটক রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা। এই আলোচনায় ডিবি অফিসের সামনে জড়ো হন সাধারণ মানুষ। তাদের দাবি, গুম থাকা মানুষের অনেকেই হয়তো এখনো আটক রয়েছেন। আমরা তো জানি না, আজকে একদিন দুই দিন যাবৎ রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ নেই। আমরা জানি পুলিশ সেখান থেকে চলে গেছে। আমাদের ভাইরা কি খাবার পাচ্ছে নাকি মারা যাচ্ছে ওখানে? কেন তাদেরকে এখানে আনা হলো? আমরা এটার একটা সুষ্ঠু অবস্থান চাই। আমরা দেখতে চাই যে ওখানে কারা আছে। এজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের দাবিটা প্রকাশ করার জন্য, শান্তিপূর্ণ অবস্থান। 2023 সালের অক্টোবরে আমাকে গুম করা হয়। আমাকে মাগরিবের সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমার চোখ মুখ বাঁধা ছিল, আমার হাতে হাত করা ছিল। আমি জানতাম না কারা আমাকে তুলে নিছে। তো পরবর্তীতে আমাকে প্রায় 23 দিন কোনো একটা জায়গায় একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা হয়। এরপর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পুরো ভবন তল্লাশি করেন সাধারণ ছাত্র ও হেফাজতে ইসলামের নেতারা। ভবনের প্রত্যেকটি ফ্লোর এবং রুমে তল্লাশি করা হয়। বন্দীদের যেখানে আটক রাখা হতো প্রত্যেকটি সেল ঘুরে ঘুরে দেখেন তারা। তবে কোনো আটক বা গুম হওয়া ব্যক্তি পাওয়া যায়নি। একটি পাজামা রয়েছে এখানে ঝোলানো, এই যে পাজামা, একটি গামছা রয়েছে এবং এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। এখানে আরেকটি সেলের দিকে যাব, এখানেও ঠিক একটু এই দুইটি সেল একটু বড় অন্য সেলগুলোর চাইতে। এগুলো ফাঁকা, একদম পরিষ্কার করা, মেঝেগুলো টাইলস করা এবং এই সেলের এক পাশে হলো বাথরুম রয়েছে। বাথরুমের এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখনও এখানে ব্রাশ, রেজার, একটি সাবান রয়েছে, একটি সরিষার তেলের বোতল রয়েছে। এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে, এটি হলো অ্যানোস্টেট ক্রিম। এদিকে ডিবি অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন সাধারণ ছাত্ররা। অফিসটির গেটে এবং দেয়ালে আন্দোলনের সময় বিভিন্ন লেখা মুছে নতুন গ্রাফিতির কাজ করা হচ্ছে। যে আমরা এই জায়গাটা সুন্দর করতেছি বা পরিষ্কার করতেছি, শুধু তা না, পরিষ্কার করার পর আমরা কেমন পুলিশ চাই বাংলাদেশে, নতুন বাংলাদেশের পুলিশ কেমন হবে। তারা যে এত বছর ধরে গুম করা, খুন করা, তারপরে ইল্লিগাল অ্যারেস্ট করা, এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যে আমাদের বাংলাদেশে, নতুন বাংলাদেশে চাই না। আমরা চাই যে যারা পাপী তাদের বিচার হবে। আয়নাঘর এক আতঙ্কের নাম। সাবেক সেনা কর্মকর্তাদের ওই টর্চার সেল থেকে মুক্ত হওয়ার পর উঠে আসছে দুঃসহ সব নির্যাতনের কথা। গেল 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া প্রিয়জনদের খোঁজে মিরপুরে একটি ভবনের সামনে ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি, আয়নাঘরে এখনো আটকা আছেন অনেকেই। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। আয়নাঘরের কথা শুনলেই এখনো আটকে ওঠেন মানুষ। দেশ বিদেশের গণমাধ্যমের খবরে কচুক্ষেতের ডিজিএফআই এর হেডকোয়ার্টারের এমন অবর্ণনীয় নির্যাতনের কথা জানেন সবাই। ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বদলে যায় সব চিত্র। একে একে ছাড়া পেতে থাকে বন্দীরা। আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম মুক্ত হবার পর থেকে প্রকাশ হতে থাকে আয়নাঘরের দুঃসহ নির্যাতনের কথা। বুক ভরা আশা নিয়ে ষাটোর্ধ্ব বাবা মোহাম্মদ জসিমউদ্দিন হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন আয়নাঘরের বাইরে। 9 বছর আগে একমাত্র ছেলে মেহেদী হাসান মায়ের কাছ থেকে 200 টাকা নিয়ে বাসা থেকে সেই যে বের হয়েছিলেন, এরপর আর ফেরেননি ঘরে। 15 সালের 16ই নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিল আমার বাড়ির পাশের থেকে, কে বা কারা নিয়ে গেছে আমি আজ পর্যন্ত আর তার সন্ধান পাইনি। 2-1 লোক বাইরেছে এই আয়না ভবন থেকে। আমার বিশ্বাস হয়তো খোঁজ করলে, তালাশ করলে আমি একটা তৃপ্তি পাবো। মায়ের সাথে বাবার সন্ধানে এসেছেন এই শিশুটিও। গেল 6 বছর ধরে সে দেখেননি বাবাকে। সেই ইচ্ছেটা মিটবে কিনা
তাও জানা নেই। ওর ফ্রেন্ডের যখন আমি জিজ্ঞেস করি যে হৃদয় কই, বলে যে একটা সাদা মাইক্রো কার আসছিল, ওই কারে কইরা 5-6 জন লোক করে ধইরা নিয়ে গেছে। স্বামীর সন্ধানে শাহিনারাও হাজির। 2-4 জন নয়, অসংখ্য মানুষ গুম হওয়া স্বজনদের খোঁজে ডিজিএফআই এর প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠুনকো আশা নিয়ে। 2টা বাজে রাত্রে সাদা পোশাকধারী গাড়ি নিয়ে অস্ত্র ঠেকায় বউ পোলাপান সবার সামনে দিকে আমার বাইকে ঘরের দরজা জানালা ভাঙ্গা, তারা কেসিগেট ভাঙ্গা আমার বাইকে নিয়ে আসে। ওনারা র্যাব দাবি করেছে, আইনের লোক দাবি করেছে। আমরা খোঁজার চেষ্টা করছি, দিন রাত্রে আমরা টঙ্গী থানায় গেছি, তখন ওসি কামাল থাকে, আমাদেরকে জিটি নেওয়া হয়নি, বলছে আপনারা খোঁজ নেন পাবেন, খোঁজ দেন পাবেন, এটাই বলছে। তা আমরা র্যাবে খবর নিছি, মিন্টু রোডে নিছি, গাজীপুরে নিছি, তারা বলে পাবেন, খোঁজ দেন আপনারা। এই পর্যন্ত 6 বছর হয়েছে আমরা কোনো খোঁজ পাইনি। নেটের মাধ্যমে দেখলাম যে মানে 10-12 বছরের গুম হওয়া মানুষ এখান থেকে বের হয়ে যাইতেছে। এই দেখার পরে আমাদের মনে বড় আশা জাগছে যে হয়তো আমার স্বামী এখানে আসছে। মনির হোসেন আমার ছোট ভাই 21/9/2010 সালে ওনাকে গুলিস্তান নাট্যমঞ্চের সামনে থেকে সাদা পোশাকধারী মাইক্রোবাসে করে নিয়ে আসে। তখন আমরা র্যাব 1-এ র্যাব 10 আমরা দৌড়াদৌড়ি করলাম, প্রত্যেকটা থানায় গেলাম। র্যাব 1 আমাদেরকে বললো আপনারা একটু অপেক্ষা করেন, আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ ফেরত পাবেন। এই কথা বলে আমাদেরকে 6টা মাস ঘুরাইছে। 6 মাস পরে কয় আমরা তো এটা খুঁজে পাই নাই। এই হলো আমাদের মূল কাহিনী। আজও আমরা ভাইয়ের কোনো লাশ, ভাইয়ের কোনো অস্তিত্ব কোথাও খুঁজে পাই নাই। 2011 সালে 20 জুন কুমিল্লা হাইওয়ে 40 স্টেশনের সামনে সাদা পোশাকধারী প্রশাসন উঠাই নিয়ে যায়। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। এখন আমরা কালকাতে শুনতেছি এখানে 600-800 লোক আছে ডিএসপি ভবনে। এখন আমাদের এখানে উন্মুক্ত করে দোক, আমাদের আমার ভাইদের খুঁজে আমরা বের করতে পারি। আমার ভাইকে র্যাব 5 গুম করেছে, র্যাব 5 নিয়ে এসেছে। তারপর থেকে আমার ভাইকে আমরা এই পর্যন্ত খুঁজে পাইনি, বা সে মারা গেছে সেটাও জানছি না, তার লাশও পাইনি। কিন্তু র্যাব 5 যে নিয়ে গেছে এটা আমরা এজন্য শিওর যে র্যাব 5 নিয়ে যাওয়ার পরে আমার ভাই র্যাব 5 ক্যাম্প থেকে কথা বলেছিলেন। আমরা যোগাযোগ করেছিলাম সিওর সাথে, সিও আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা 7 মাস যোগাযোগ করেছিলাম, র্যাব 5-এ আমার ভাই বেঁচে ছিল। আমাদের এখন যেহেতু গুম হওয়া ভাইয়েরা ফিরে আসছে, আমি আশা করি আমার ভাইও জীবিত আছে। আপনার নারায়ণগঞ্জের যে 7 মার্ডার হয়েছে, 7 মার্ডারের যে মূল হোতা ছিল চিটাগাং রোডের নূর হোসেন এবং নূর হোসেনের শ্যালক, তাদের সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। আমার বড় ভাই ছিল ব্যবসায়ী, তাদের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তারা র্যাবের মাধ্যমে এবং এলাকার কিছু দুষ্ট লোকের চক্রান্তে আমার বড় ভাইকে উঠায় নেয়। এবং র্যাব 11-র তারেক সাইদ সিও ছিল তখন, আমাদের কাছে বড় ভাইয়ের হাতের লেখা একটা চিরকুট দেয় এবং চিরকুট দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে বলে। আমরা তাদের সাথে যোগাযোগ করি, তারা আমাদের কাছ থেকে নগদ 2 কোটি টাকা দিলে আমার ভাইকে ফেরত দিবে অক্ষত অবস্থায়, নতুবা আমার বড় ভাইয়ের কোনো হদিস পাবো না এবং আমাদের পরিবারের উপরে হামলা আসবে যদি কোনো মিডিয়া বা কোনো কারো কাছ থেকে জানাই। এইভাবে আমাদেরকে হুমকি দেওয়া হয়। আমরা আমাদের জমি জমা গয়নাগাটি বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে 1 কোটি টাকা সংগ্রহ করে তাদের কাছে নিয়ে যাই এবং এলাকার স্থানীয় চেয়ারম্যান ফজলুল হক চেয়ারম্যান সহ ওনার কাছে যাই, ওনাকে যাই 1 কোটি টাকা দেই। উনি 1 কোটি টাকা আমাদেরকে রিটার্ন দিয়ে দেয় যে না আমরা প্রতিপক্ষের কাছ থেকে 1.5 কোটি টাকা পাইছি। দাবি করতেছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী মত, ভিন্ন মত বা যারাই কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে, তাদেরকে রাতের আধারে বা দিনের বেলায় সাদা পোশাকধারী একদল এসে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর পরিবারগুলো আর হদিশ পায়নি, তারা কোথায় আছে, কীভাবে আছে। অনেকেই কিন্তু এখনো হাজার কিন্তু মানুষ কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। পরিবারের যোগাযোগ করে বলছে না আমরা আনিনি। এরকম গোপন কারাগার, যেটা 32টি এরকম গোপন আস্তানা রয়েছে, বাড়ি রয়েছে, এর ভেতরে অন্যতম একটি আয়নাগর। এই আয়নাগরের ভেতরে কি অবস্থা সেটা আপনারা দেখেছেন, সেখানে যে কিভাবে কি হাড়গোড়, তারপর অনেক কিছু সেখানে রয়েছে। তারপর ডিবির যে টর্চার সেটাও দেখেছেন। তো এখানে ইলিয়াস আলীকেও হয়তো বা গুম করে ফেলে শেষ করে দিয়েছে। এরকমভাবে আরও অনেক বিএনপি বিরোধী দলের অনেক নেতাকে, শিবিরের নেতাকে অনেকেই কিন্তু গুম করেছে, যাদের আর হদিস পাওয়া যায়নি। তো গোপন কারাগার শেখ হাসিনার, সেই কারাগারের সন্ধান সারা দেশবাসী জেনেছে, আর সেখানে কি হতো সেটাও জেনেছে। তো এই ছিল ভিডিও। এ বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টসে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।